প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে। কেননা আমরা আগে যে আলোচনাগুলো করেছি সে আলোচনার মধ্যে প্রথম পত্রের প্রথম অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। ফলে প্রথম অধ্যায়ের উপরে আমরা একটা রিভিউ ক্লাস নিতে পারি, সেটি নেব অন্য একদিন। কিন্তু আমরা যদি প্যারালালি আগাতে থাকি তাহলে আমাদের সেটা সুবিধা হবে। আমি সেজন্যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় না ধরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব, কেননা আমরা তো দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একদমই অন্ধকারে আছি। আর প্রথম পত্রের যেটা হয়েছে প্রথম অধ্যায়ের ধারাবাহিকতায় আমরা পরের হিস্ট্রিটা আমাদের বুঝতে সহায়তা করবে, বুঝতে সহজ হবে। যে কারণে আমরা একটু দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলাপ করব। এই আলাপচারিতায় আমাদের উঠে আসবে মূলত শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ঘটনা ইউরোপের ইতিহাসে। শুধু ইউরোপের ইতিহাসে নয়, এটি সারা দুনিয়ায় এক অবিশ্বাস্য সাড়া ফেলে, যেটা আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে পুঁজিবাদ বিকশিত হলো এই শিল্প বিপ্লবের ফলে। এবং শিল্প বিপ্লব এর ইংরেজিটা আমরা যদি ধরি, এটাকে কি বলে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে এটাকে, অর্থাৎ শিল্পের বিপ্লব। এখন এ ব্যাপারে দু একটি কথা না বললেই নয়। বিপ্লব কি আগে এটা জানতে হবে। বিপ্লব হলো, আমরা সাধারণত দেখি ফরাসি বিপ্লব, তারপর অক্টোবর বিপ্লব, এসব বিপ্লবের নাম শুনেছি। অর্থাৎ একটা সরকারকে উৎখাতের মধ্য দিয়ে যখন একটা নতুন সরকার বা নতুন দল নিজেরা ক্ষমতা দখল করে, সেটাকে অনেকাংশে বিপ্লব বলে। এবং আর এক অর্থে বলা যায় যে এটি একটা আমূল পরিবর্তন, অর্থাৎ বিগত যে সরকার ছিল, শাসন ব্যবস্থা ছিল, সেটাকে ভেঙে দিয়ে এক নতুন শাসন ব্যবস্থা, নতুন পরিস্থিতি তৈরি করা, এটা ছিল বিপ্লবের একটা প্রধান ইয়ে। এখন বিপ্লব এটিকে শুধু রাজনৈতিকভাবেই নয়, এটিকে অর্থনৈতিকভাবেও বিপ্লবটাকে ব্যাখ্যা করা যেতে পারে। কারণ যেহেতু বিপ্লব শব্দের যদি আমরা আবিধানিক অর্থ বা যাই বলি না কেন, যে একটা আমূল পরিবর্তন, কিসের আমূল পরিবর্তন? যদি বলি অর্থনৈতিক আমূল পরিবর্তন, কিসের মাধ্যমে? শিল্পের মাধ্যমে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এবং এই বিপ্লবটা সাধিত হয়, মনে রাখতে হবে, ইংল্যান্ডের লন্ডন নগরীকে কেন্দ্র করে। এবং এর সময়কালটা আমরা একটু জেনে নেব। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ দ্বিতীয়ার্ধ, এবং 19 শতকের প্রথমার্ধে এই বিপ্লবটা সাধিত হয়। অর্থাৎ যদি আমরা সেটা বলি যে অষ্টাদশ শতাব্দী বলতে বুঝবো 1700 সাল। যখন আমরা শতাব্দীর কথা বলবো তখন সাল একটা কমে যাবে, 18 সাল হবে না, কিন্তু 1800 সাল হবে না, ওটি হবে 1700 সাল। এখন দ্বিতীয়ার্ধ বলতে বোঝায় অর্থাৎ 1730 থেকে 50 এর মধ্যে আসলে শুরু হয়। এক্স্যাক্টলি কোনো বিপ্লবের, এই ধরনের বিপ্লবের তো আসলে কোনো এক্স্যাক্ট সময় থাকে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ারই ফল। ফলে আগে এর ভিত্তিভূমি তৈরি হয়েছে, পরবর্তীতে গিয়ে এটি আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করে। অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, 19 শতকের প্রথমার্ধে গ্রেট ব্রিটেনের শিল্পে যে বিরাট পরিবর্তন সূচিত হয়, মানে আমূল পরিবর্তন সূচিত হয়, তাকেই আমরা বলছি শিল্প বিপ্লব। প্রশ্ন হতে পারে যে শিল্প বিপ্লব কখন শুরু হয়? মনে রাখতে হবে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ এবং 19 শতকের প্রথমার্ধে শিল্প বিপ্লব শুরু হয়। এটি প্রশ্ন হবে। এটা হতে পারে নৈবেত্তিক আকারেও হতে পারে, বা সৃজনশীল প্রশ্নের যে এক
নাম্বার প্রশ্ন থাকে 1 নম্বরের, সেটি হতে পারে এক কথায় প্রকাশ। উৎপাদন ব্যবস্থার ব্যাপক রূপান্তর মানে কি, একটা রূপ ছিল সেটার আরেক ধরনের রূপান্তর ঘটেছে। যেমন কৃষিক্ষেত্রে আগে সনাতনী পদ্ধতি ব্যবহৃত হতো, কিন্তু শিল্প বিপ্লবের সূচনাকালে এটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা শুরু করলো। অর্থাৎ এখানে উৎপাদন বেড়ে যাবে, উৎপাদন বাড়ার সাথে সাথে তাদের যারা তার সাথে সংশ্লিষ্ট তারা সেগুলো বিক্রি করতে পারবে, সেগুলোকে বাজারজাত করতে পারবে, ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। মূলত ব্রিটেনের শিল্প ও কৃষি জীবনে যে প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনে তাকে শিল্প বিপ্লব বলছে। অর্থাৎ দুইটা বিষয় মনে রাখতে হবে, শিল্প শুধু শিল্পকে কেন্দ্র করে নয়, এটি কৃষির উপরে অনেকাংশে নির্ভর করে, কেননা কৃষি দ্রব্যই কাঁচামাল হিসাবে শিল্পে ব্যবহৃত হয়। অর্থাৎ শিল্পের বিপ্লবের সাথে সাথে কৃষির বিপ্লবের সাথে সাথে শিল্পেরও বিপ্লব সাধিত হয়, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আরেকটা বিষয় ঘটেছিল যে যখন যন্ত্রপাতির ব্যাপক আধুনিকীকরণ হলো, যন্ত্রপাতি বৈজ্ঞানিক উৎকর্ষ সাধিত হলো, যন্ত্রপাতি আবিষ্কৃত হলো, তখন মানুষের এই হাতের কাজ কমে আসতে থাকলো। অর্থাৎ যন্ত্রের কাজ বেড়ে যেতে লাগলো, হাতের কাজ কমে আসতে লাগলো, তখন শিল্পের ব্যাপক উৎপাদনের কথা আমরা জানতে পারি। আরও এ বিষয়ে আরও 2-1টি কথা না বললেই নয়, কেননা প্রশ্ন হতে পারে শিল্প বিপ্লব কি, ব্যাখ্যা করো। 2 নম্বরের একটি প্রশ্ন, এবং এর ভিতর থেকে নৈর্ব্যক্তিক আকারে কোশ্চেন হবে। উৎপাদনের যে ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পুরোপুরি গড়ে উঠেছিল তাকেই শিল্প বিপ্লব বলেছেন। কে বলেছেন এটা? অমর্ত্য সেন বলছে উৎপাদন ব্যবস্থাপনায় যে ব্যাপক পরিবর্তন, যে আগে যেরকমের উৎপাদন ব্যবস্থা ছিল সেটি ছিল সনাতনী এবং গৃহনির্ভর, কিন্তু এটা যখন সনাতনী পদ্ধতি থেকে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায় শিল্পের ব্যাপক উন্নতি শুরু হলো, তখন কিন্তু ধনতন্ত্র মানে ধন মানুষের, পুঁজি মানুষের হাতে আসতে থাকলো। তার মানে বলছেন যে যখন এই পুঁজিবাদী চিন্তাটা ব্যাপকভাবে বিকশিত হয়, মানে এর সাথে শিল্প বিপ্লব এক অতপ্রত সম্পর্ক বিধান করা যেতে পারে শিল্প বিপ্লবকে। এখানে আরেকটি বিষয় মোটা দাগে বলতে হবে, এটা বলতেই হবে যে হস্তচালিত যন্ত্রের পরিবর্তে, আমি আগেও বলেছি যে সনাতন পদ্ধতিতে যে হস্তচালিত যন্ত্র ছিল, এই হস্তচালিত যন্ত্রের পরিবর্তে পুরোপুরিভাবে যন্ত্রের সাহায্যে যে উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন হয় সেটি মূলত শিল্প বিপ্লব। এতটুকু যদি আমরা মোটামুটি জেনে রাখি তাহলে শিল্প বিপ্লবের ব্যাখ্যা দিতে আমাদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এখন আমাদের জেনে নেওয়া দরকার যে ঠিক শিল্প বিপ্লবের আগ মুহূর্তে এখানকার সমাজ ব্যবস্থা, এখানকার কৃষি ব্যবস্থা, এখানকার অর্থনীতি, এখানকার রাজনীতি কেমন ছিল তা আমাদের কিছু কথা বলতেই হবে। অর্থনৈতিক অবস্থা মানে প্রশ্ন হতে পারে যে শিল্প বিপ্লবের প্রাক শিল্প বিপ্লবের আগে, প্রাক শিল্প বিপ্লবের এখানকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটি আমাদের জেনে যেতে হবে। কেননা ওই শুধু শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের কারণ ফলাফল এর মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না, কোশ্চেন নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, এবং একটা পরিস্থিতিকে জানার জন্যে ঠিক তার পূর্বের পরিস্থিতিতে অবশ্যই ফিরে যেতে হবে, তা না হলে তো মানদণ্ড দাঁড়াবে না। এটা শুধু প্রশ্নের নাম্বার পাওয়ার জন্য নয়, ব্যক্তি জীবনে এটি খুব গুরুত্বপূর্ণ যে আমি যে পজিশনে আছি, আমার পজিশনের আগের পজিশনটা কী ছিল, এটা অ্যানালাইসিস, এই মানদণ্ডটা জানা খুব দরকার। যে কোনো হিস্ট্রি, যে কোনো বিষয়কে মূল্যায়িত করতে গেলে এটি খুব জরুরি। অর্থনৈতিক অবস্থা তখন ছিল আসলে দুর্বল এই প্রাক শিল্পের আমলে। কৃষি ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক। এটি সামন্ততান্ত্রিক কি বলে যে একটা বিশাল এলাকা কৃষি, একজন সেটা জমিদারি প্রথার মতো যে সে নিয়ন্ত্রণ করবে, ফলে সাধারণ মানুষের হাতে তেমন কোনো থাকবে না, ক্ষমতা থাকবে না। কৃষি ছিল সনাতনী পদ্ধতি। আবারও বলছি যে যেমন লাঙলের ব্যবহার যদি আমি বলি, ঘোড়া দিয়ে লাঙলের ব্যবহার করত,
কিন্তু সেখানে যখন ট্রাক্টর এই টাইপের যন্ত্র চলে আসে তখন তো আসলে সনাতনী পদ্ধতিটা বাদ হয়ে যায়। আমরা এটা জানি, মানে প্রাচীন পদ্ধতি যেটাকে বলছে সনাতন পদ্ধতি। আর শিল্প উৎপাদন ছিল দৈহিক শ্রমের ফলে, বলে শিল্পের যে উৎপাদনগুলো ছিল সেটা দেহ দিয়ে কাজ করতে হতো, কিন্তু পরবর্তীতে যন্ত্রপাতির যে আবিষ্কার হলো সেটা আসলে দেহের ইয়েটা কমে গেল, ফলে ক্রমাগতভাবে শিল্পের দিকে নিগত। সুতা কাটা ও কাপড় বুননের জন্য কারখানা ব্যবহার না করে বাড়িতেই তারা, ফলে পারিবারিক শিল্পে উৎপাদনে তারা এক ধরনের ঝুঁকে পড়ে। কিন্তু পরবর্তীতে এটা শিল্প কারখানা কলকারখানা হিসাবে হয়, মানুষ বাড়ি থেকে গিয়ে শিল্পে গিয়ে কলকারখানায় কাজ করত। এটি খুব একটা জরুরি বিষয়। এবং সামাজিক অবস্থাটা কেমন ছিল? মানুষের সামাজিক অবস্থা খুবই সাধারণ প্রকৃতির ছিল। এই উন্নত জীবনযাপনের ব্যবস্থা ছিল না, কেননা অর্থনৈতিক উন্নতির সাথে সাথেই মানুষের জীবনযাপনের এক ধরনের ব্যাপক উন্নতি সাধন হয়। ফলে শিল্প বিপ্লবের তো দরিদ্র কৃষকের জীবন পরিচালিত হতো। মানে বলা যায় যে আমরা এখন বসে যে ধরনের কথা বলে থাকি, চিন্তা করে থাকি, তার সাথে আসলে এটি সম্পর্কিত নয়। তখনকার জীবন ব্যবস্থা খুবই অনুন্নত এবং সাধারণ মানের ছিল। কিন্তু প্রাক শিল্প বিপ্লবের সময়ে একটা পরিবর্তন হতে শুরু করে। তো এই অবস্থায় রাজনৈতিক অবস্থা, তবে এটি সত্যি কথা, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে অর্থনৈতিক উন্নতির মূল কথা নয়। রাজনৈতিক স্থিতিশীলতাই অর্থনৈতিক উন্নতির মূল কথা, এটি কিন্তু মনে রাখতে হবে। কেননা এই সময়ে আমরা যদি ইংল্যান্ডের বাইরের যে রাষ্ট্রগুলোর কথা দেখি, ফ্রান্স, জার্মানি, ইতালি, এদের তো সরি এ পর্যায়ে আমরা দেখব যে রাজনৈতিক অবস্থা বেশ ভালো ছিল। কেননা ওখানকার যে রাজারা ছিলেন তারা আসলে ছিলেন এক ধরনের নমনীয়, এখানকার মানুষের জীবনযাপন উন্নতকরণে এক ধরনের সচেতন ছিলেন, এটি মনে রাখা দরকার। এই হলো মোটামুটিভাবে প্রাক শিল্প বিপ্লবের পূর্বের কথা। আসলে এত ডিটেইল আনাপ মূল জায়গায় গিয়ে আঘাত করা দরকার। আর তোমরা আসলে ডিটেইল অ্যানাপটা পড়ে নেবে, পড়ে তার থেকে একটা সিনপসিস তৈরি করবে। আমি যতটুকু বলছি এর মধ্যে থেকেই তোমরা সিনপসিস তৈরি করে নিতে পারবে। এখন এই পরিস্থিতিতে তাহলে কি হলো? প্রকৃতির সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে শিল্প উৎপাদনের এই বিরাট গভীর মূল পরিবর্তনকেই আসলে শিল্প বিপ্লব বলা হয়। প্রকৃতিরও নানা রকমের সীমাবদ্ধতা ছিল, অনাবৃষ্টি, খরা, তারপরে অতিবৃষ্টি, এগুলো ছিল। এগুলোকে এগুলোকে অনুকূলে এনে তারপর এক ধরনের কৃষি ব্যবস্থাপনা এবং তার পরবর্তীতে সেটাকে শিল্পে কিভাবে রূপ দেওয়া যায় বা শিল্পের উন্নতিকরণে সহায়তা করা যায় সেটি আমরা দেখে থাকব। শিল্প বিপ্লবের কারণগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব, কেননা এই শিল্প বিপ্লব কিন্তু রাতারাতি ঘটেনি, এটি মনে রাখতে হবে। কেননা এর পিছনে ছিল দীর্ঘ প্রস্তুতি। সেই প্রস্তুতিগুলো কি ছিল, বা এই শিল্প বিপ্লবের ভিতরের যে কারণগুলো ছিল সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। অষ্টাদশ শতাব্দী কৃষি আমাদের আন্দোলনের ফলে, কৃষি আন্দোলনটা কি বলছে? আমরা আর সনাতন পদ্ধতিতে কৃষি চাষ করব না। সনাতন পদ্ধতিতে যখন কৃষি চাষ করব না, সনাতন পদ্ধতিতে যখন আমরা কৃষি চাষ করব না, তখন এখানে কৃষিতে যখন বিভিন্ন আবিষ্কার শুরু হলো, তখন হলো কৃষি বিপ্লব। আর এই কৃষি বিপ্লবের ফলে যে উদ্বৃত্ত পণ্য, সেই পণ্যকে ব্যবহার করার জন্য কলকারখানায়
নিয়ে যাওয়া হলো, এবং কলকারখানার যে আবিষ্কারগুলো ছিল সেটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সামাজিক কারণ হিসাবে আমরা যদি ধরি, যে জার্মান, ইংল্যান্ড, ফ্রান্স ইত্যাদি সমসাময়িক যে রাষ্ট্রগুলো ছিল, দেশগুলো ছিল, তার তুলনায় সমাজ ব্যবস্থার দিক দিয়ে এই ইংল্যান্ড ছিল অনেকটা নমনীয়। কারণ তারা সামন্তবাদিতাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, তাদের সেখানে শিল্পের কথা আসলে চিন্তাও করা যায় না। এখানে কৃষিতে যখন তারা লিবারেল হয়ে উঠছে, তখনই এই সামাজিক কুসংস্কারগুলো যখন দূরীভূত হয়ে গেছে, তখন কিন্তু ভূমিদাস প্রথা এবং সামন্ত প্রথা বিলুপ্ত হতে থাকলো। এই বিলুপ্তির মধ্য দিয়ে যখন কৃষি বিপ্লব হলো, তখন এদের সামাজিক স্ট্যাটাস কিন্তু ক্রমাগতভাবে বেড়ে যেতে থাকে, এবং তারা অর্থনৈতিক উন্নতির জন্যে বিভিন্ন জায়গায় কিন্তু করে। এবং আরেকটা বিষয় বলা দরকার, যে মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীতে যখন তাদের উন্মুক্ত করে দেওয়া হলো, তাদেরকে চিন্তা করতে লিবারেল, তো তখন প্রতিষ্ঠিত যে বন্ধনগুলো ছিল, বাধা নিষেধ ছিল, সেগুলোকে তারা ভেঙে দিতে লাগলো, এবং মধ্যবিত্ত শ্রেণীর হাতে যখন অর্থ আসতে শুরু করলো, তখন কিন্তু তারা এই শিল্পের দিকে ধাবিত হতে থাকে। আর অর্থনৈতিক কারণ হিসেবে আমরা কি দেখব? অর্থনৈতিক কারণ হিসেবে দেখব ষোড়শ শতাব্দীতে বেষ্টনীকরণ বা এনক্লোজার আন্দোলন অষ্টাদশ শতাব্দীতে অধিকতর জোরদার হয়ে ওঠে। এই বেষ্টনীকরণ কি আসলে, এটি একটু জানতে হবে। ক্রমবর্ধিত জনসংখ্যার চাপে বাড়তি খাদ্যের চাহিদা পূরণ করাই ছিল এই আন্দোলনের তখন জনসংখ্যা আসলে বাড়ছিল, ফলে অতিরিক্ত খাদ্যের দরকার, যে কারণে এরা এই খাদ্য উৎপাদনের জন্য আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, এবং বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে তারা খাদ্যের উৎপাদনকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। ফলে আবার ওই সময় আরেকটি বিষয় ছিল, যে ইংল্যান্ড কিন্তু আজীবন বাণিজ্যিক ধারার জন্য খুবই বিখ্যাত। কারণ তারা সারা দুনিয়ায় যখন ভৌগোলিক আবিষ্কার শুরু হলো, বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলো, তারা বাণিজ্য করার জন্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো। যেমন 1600 সালে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখানে আসতে দেখি, 1602 সালে। এই যে বাণিজ্যিকীকরণ, তারা এখানকার পণ্য ওখানে নিতে শুরু করলো, এবং ওখানকার পণ্য এখানে, এই যে পণ্য আদান প্রদানের মধ্য দিয়ে যে শিল্পের বিকাশ হতে পারে, সেটি কিন্তু আমরা এখানে চমৎকারভাবে পেয়ে থাকি। আরেকটি বিষয়, যে যন্ত্রপাতির আবিষ্কার, এটি না বললেই নয়, এটি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তো অন্যতম কারণ। কলের মাকু বা স্পিনিং জেনি আবিষ্কার হয় 1733 খ্রিস্টাব্দে। এখন বলো কলের মাকু হলো একসঙ্গে অনেকগুলো মাকু চালনা করতে পারত একজন লোক। এটি কিন্তু এই আবিষ্কারের ফলে এটা, এবং প্রশ্ন হতে পারে যে প্রথম কোন যন্ত্রটি আবিষ্কৃত হয়, বলতে হবে কলের মাকু। এবং জিনিয়ের কাজটি ছিল যে জিনির মাধ্যমে একজন তাঁতিকে দিয়ে 10 জন তাঁতির কাজ করানো যেত। তার মানে যখন লোকবল কমে আসতে থাকলো, যন্ত্রের ক্ষমতা বাড়তে থাকলো, তখন শিল্পের উৎপাদনও কিন্তু বাড়তে থাকলো। এই যন্ত্র আবিষ্কারের ফলে শিল্পের উৎপাদন যে ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকলো, সেটি খুব গুরুত্ববহ একটি ব্যাপার ছিল। আর অটার ফ্রেম আবিষ্কার, এটি আরও গুরুত্বপূর্ণ, যে 1769 সালে রিচার্ড আর্করাইট অটার ফ্রেম আবিষ্কার করেন। পূর্বে শ্রমিকরা হাতের সাহায্যে সুতা কাটত, কিন্তু অটার ফ্রেম আবিষ্কার হওয়ার ফলে জল শক্তির দ্বারা সুতা কাটার ব্যবস্থা আবিষ্কৃত। আরেকটা জিনিস আছে, সেটি হলো মিউল যন্ত্র। কি জিনিস? এটি আবিষ্কৃত হয় 1779 সালে। এই গ্রাজুয়ালি কিন্তু আবিষ্কারগুলো হতে থাকলো। এই মিউল যন্ত্রের সাহায্যে একসঙ্গে সুতা কাটা ও কাপড় বোনা যেত। এটি খুব
তার মানে শিল্প বিপ্লবের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বস্ত্র, বস্ত্র এবং বস্ত্র। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বস্ত্র সংশ্লিষ্ট যত ছিল সেটি। পরবর্তীতে ভারী শিল্পের কথা আমরা জানব। লোহা শিল্পের হলো এতে, তারপর নানা রকমের কয়লা খনির উৎপাদন, আমুক তমুক, এগুলো আমরা দেখব পরবর্তীতে, কিন্তু ওটা ছিল। তারপরে ছিল পাওয়ার লুম। আমাদের একটা ছোট প্রশ্ন হতে পারে যে শিল্প বিপ্লবের যে আবিষ্কার সমূহ ছিল, সে আবিষ্কার সমূহ কী ছিল তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে 2 মার্কস, এটা কোশ্চেন মাস্ট হবে কিন্তু, ফলে একটু সিরিয়াসলি দেখবে। তাহলে আমরা বলতে পারি কলের মাকু, ওয়াটার ফ্রেম, মিউল যন্ত্র, পাওয়ার লুম। এগুলোকে জাস্ট এর কাজগুলো জানতে হবে, কত সালে আবিষ্কৃত হলো এটি সবসময় বলা দরকার আছে কিনা সেটা নেই, কিন্তু বেশি সমস্যা হলে দরকার নেই। বলে যে এই সব যন্ত্র আবিষ্কারের ফলে একটা আমূল পরিবর্তন হয়। এবং মিউল যন্ত্র, পাওয়ার লুম আবিষ্কারের ফলে কি হলো, 40 জন তাঁতির সমপরিমাণ কাজ একটি যন্ত্র দ্বারা করা সম্ভব ছিল। এটি খুব গুরুত্ববহ ব্যাপার। সুতা তৈরির খরচ 10% হ্রাস পায় এবং শ্রমিকের প্রয়োজন 5% হ্রাস পায়। তার মানে শ্রমিক কমতে থাকলো এবং সুতার যে তৈরির যে খরচ, সে খরচটাও কমতে থাকলো 10%। ফলে ক্রমবর্ধমানভাবে শিল্প বিপ্লব বিকশিত হতে থাকে। তারপরে লোহার নতুন ব্যবহার। প্রশ্ন হতে পারে লোহার প্রথম নতুন ব্যবহার কোথায় হয়? স্কটল্যান্ডে হয়। কিন্তু এই লোহা আবিষ্কারের ফলে জাহাজ শিল্প আরও বেশি ত্বরান্বিত হয়, ফলে এটি খুব গুরুত্বপূর্ণ। তবে মৃৎ শিল্পের নতুন আবিষ্কার, স্টিম ইঞ্জিন আবিষ্কার, এটি খুবই বিখ্যাত ছিল। আমরা জানি সেই বিখ্যাত জেমস ওয়াটের নাম। প্রশ্ন হয় যে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? এই জেমস। স্টিম মানে কি? বাষ্পচালিত ইঞ্জিন। এটি আসলে মানুষের লোকবলের যে শক্তি, সেটা লোকজনের কাজকে আরও বেশি কমিয়ে দেয়। চলমান ইঞ্জিন আবিষ্কার, এগুলো কিছু দিলেই আমরা বুঝতে পারবো যে আসলে এর ইয়েটা কি ছিল। এগুলো মূলত শিল্প বিপ্লবের কারণ। আরেকটা কারণ হিসেবে আমরা দেখব, সেটি হলো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে ছিল তখনকার সময়ে যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে রাজনৈতিক যে সদিচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আগে বলেছি যে অর্থনৈতিক উন্নতি শুধু অর্থনৈতিক উন্নতির মূল কথা নয় বা শেষ কথা নয়, রাজনৈতিক স্থিতিশীলতাই অর্থনৈতিক উন্নতির মূল। তখনকার শাসকেরা সুসংহত ছিলেন, শক্তিশালী ছিলেন, তারা কালচারাল যে পলিটিক্যাল যে কালচার থাকে, রাজনৈতিক সংস্কৃতি, তার মধ্যে ছিলেন এবং এই শিল্প বিপ্লব ত্বরান্বিতকরণে একটা অন্যতম ভূমিকা রাখেন। কিন্তু আরেকটা বিষয় ঢাকা পড়ে যায় প্রায়, আমরা একটু বলে নিতে চাই যে ঔপনিবেশায়ন শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। অর্থাৎ ব্রিটিশরা যে আমাদের এখানে উপনিবেশন গঠন করেছিল, সেটি এখানকার যে অর্থ সম্পদ তা নিয়েও তারা কিন্তু সমৃদ্ধ হতে থাকে। ফলে এখানকার শিল্প বিপ্লব মানে এখানকার যে বস্ত্রের যে ওরা ওখানকার বস্ত্র এখানে এনে কিন্তু বিক্রি করত, কারণ আমাদের বস্ত্রের খুবই মান উন্নত ছিল তাদের চেয়ে, কিন্তু কম সস্তায় যখন দিতে থাকলো, তখন এখানকার বস্ত্র আসলে মার খেয়ে যায়। এখানকার নীল নিয়ে তারা বস্ত্র শিল্পে ব্যবহার করত। এ ধরনের ঘটনাগুলো আছে। এই আমরা আজকের মতো করে শিল্প বিপ্লবের কারণটি আলোচনা করলাম। পরবর্তীতে শিল্প বিপ্লবের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।